Hi everyone, welcome back to my YouTube channel. আজকে আমরা অল অ্যাবাউট দ্য ডগ সম্পর্কের যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আছে সেগুলো কমপ্লিট করব অ্যান্ড এই এখানে অনুশীলনে কিছু ভয়েস চেঞ্জ সম্পর্কে বলা আছে, তাই ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা একটু জানবো আজকে। ভয়েস চেঞ্জ সম্পর্কে ডিটেলসে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ভয়েস চেঞ্জ যে ভিডিওটা আছে অবশ্যই দেখে নিও, তাহলে পুরো ডিটেলস জানতে পারবে। ওকে, আর এখানে যে রাইটিংগুলো আছে সেগুলো আজকে আমরা এই ক্লাসে কভার করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে ফার্স্ট কি আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ওকে, Tick the correct answer from the given alternatives. First question. The younger woman carried a little spaniel, bulldog, picnic dog and speech. কি করেছিল সে? একটা সি হবে, পিকনিক ডগ নিয়েছিল, তাই তো। দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, যে ইয়ঙ্গার ওম্যান ছিল সে কিসে সাফারিং করছিল? কফ, তাই তো। The bell was pulled by the conductor. The number of policemen to whom the woman expressed her anger was 3. আগে একজন ছিল, পরে দুজন এসে জয়েন করলো, টোটাল 3. The problem the bus faced was with the টায়ার্স, ইঞ্জিন না ব্রেক না হর্ন? ইঞ্জিন প্রবলেম হয়েছিল বাসের, তাই তো। তাহলে এমসিকিউগুলো হয়ে গেল। এখন এক্সারসাইজ 2তে কি আছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ং ওমেন? তাহলে বাসে ইয়ং ওমেনের সাথে কজন মানুষ উঠেছিল? 2 পিপল, একটা হচ্ছে ম্যান অ্যান্ড অ্যানাদার দ্য ওমেন গট ইনটু দ্য বাস উইথ এ ইয়ঙ্গার ওমেন। তাহলে ওই ইয়ঙ্গার ওমেনের সাথে একটা পুরুষ মানুষ উঠেছিল এবং একটা মহিলা উঠেছিল, টোটাল 2 জন। এ ম্যান অ্যান্ড another woman got into the bus with a younger woman who was carrying a little picnic dog. Okay, next question. What was the conductor's order to the younger woman? তাহলে কন্ডাক্টর কি অর্ডার দিয়েছিল ইয়ঙ্গার ওমেনকে? না, the conductor ordered the younger woman to take the dog out of the bus. বাস থেকে কুকুরটিকে বার করার জন্য অর্ডার দিয়েছিল, তাই তো। নেক্সট, why did the conductor stand triumphant? কেন সে দাঁড়িয়েছিল সেভাবে? না, the conductor stood triumphant because he had the law on his side. কারণ তার সে জানতো সে আইনে চলছে, তাই সে ভয় নির্ভয়ে দাঁড়িয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্যাট হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব? অ্যান্সার কি হবে? না, দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। যারা টেক্সটটা পড়েছো বাট আগের ভিডিওটা দেখিয়েছো তারা কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবে, আর যারা দেখোনি ভিডিওটা বা টেক্সটটা পড়োইনি তারা কিন্তু বুঝতে পারবে না। তাই আগে টেক্সটটা দেখে আসো, ভিডিওটা যে ভিডিওতে টেক্সটটা পড়ানো হয়েছে, এবং তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, নেক্সট, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। ফার্স্ট কোয়েশ্চেন, when did the author feel that trouble was coming up? অথার কখন বুঝতে পেরেছিলেন যে কোনো একটা সমস্যা হবে? না, the author felt that trouble was coming when the conductor's eyes rested on the dog. যখন কন্ডাক্টরের
চোখ ওই কুকুরের ওপর জমে গেছিল, অর্থাৎ সে কুকুরটার দিকে তাকিয়েছিল, তখনই বুঝে গেছিলেন যে কোনো একটা ঝামেলা ঘটতে চলেছে। ঠিক আছে। মেনশন 2 ডিমান্ডস মেড বাই প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপড। প্যাসেঞ্জারদের যে দুটো ডিমান্ড ছিল, যখন বাসটা দাঁড়িয়েছিল প্যাসেঞ্জারদের দুটো ডিমান্ড ছিল। কি ডিমান্ড ছিল না, when the bus stopped the passengers made 2 demands. Some wanted their fares back and some suggested calling the police. একটা ডিমান্ড কি ছিল না, কেউ কেউ বলছিল আমাদের ভাড়া ফেরত দাও, আবার কেউ বলছিল পুলিশকে ফোন করো, তাই তো। নেক্সট, how are rules of guidance to be observed? The rules of guidance are meant to be observed in the true spirit, not by harming the comfort of the passengers. তাহলে তার যে ট্রু স্পিরিট সেটা কিন্তু অবজার্ভ করতে হয়, কাউকে ঝামেলায় ফেলে সেটা কিন্তু করা উচিত নয়। এই ছিল তার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ঠিক আছে, এখন চলে আসি যে গ্রামার পার্টটা আছে সেই গ্রামার পার্টের দিকে। ওকে, গ্রামার ইন ইউজ। রিড দ্য ফ্লোয়িং সেটস অফ সেন্টেন্স। দেখো এখানে সেট 1 এ কি বলেছে, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, এই যে হ্যাভ কেপ্ট। নেক্সট, দ্য কন্ডাক্টর হ্যাড পুলড দ্য বেল। হ্যাড পুলড। দ্য লেডি উইল ক্যারি এ ডগ। উইল ক্যারি। দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্নড দ্য ফেয়ার। সেট 2 এ কি বলা আছে, দ্য রুল হ্যাজ বিন কেপ্ট। দেখো হ্যাজ বিন কেপ্ট বাই ইউ, এখানে প্রথমে কি ছিল, হ্যাভ কেপ্ট দ্য রুল, তাই তো। হ্যাভ কেপ্ট ছিল, কিন্তু এখানে কি হয়েছে, হ্যাজ বিন কেপ্ট। এটা কি হয়েছে, ভয়েস চেঞ্জ। তাহলে এখানে কি হয়েছে দেখো, ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে হবে। ওকে, চলো আগে দেখে নিই ভয়েস চেঞ্জটা কি বা কেমন করতে হয়। দেখো, টাইপ অফ ভয়েস। ভয়েসটা কাকে বলে কি না, এ সেন্টেন্স ক্যান বি either in the active or in the passive voice. In an active voice, the subject perform the action. The subject perform the action. Okay. And in a passive voice, the subject receives the action done in a passive way. Means ইংরেজিতে একটি বাক্য অ্যাক্টিভ ভয়েস যাকে বলা হয়, আমরা বাংলায় কি বলি, কর্তৃবাচ্য। ওকে, এবং প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এই দুটো হয়, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি হয় না, কর্তা ক্রিয়া সম্পাদন করে, আর প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা ক্রিয়াটাকে সম্পাদিত হয়। মানে অ্যাক্টিভ ভয়েসে যে কর্তা থাকে সে কিন্তু কাজটা সম্পাদন করে, আর প্যাসিভ ভয়েসে কি হয়, কর্তার দ্বারা কাজটাকে সম্পাদন করানো হয়। ঠিক আছে, দ্বারা, এটা হচ্ছে তার পার্থক্য। কিন্তু যে মিনিংটা কিন্তু একই থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন তুমি ট্রান্সফার করবে কিন্তু সেটার মিনিং চেঞ্জ হবে না। ওকে, তাহলে ভয়েসকে দুভাগে ভাগ করা হয়েছে কি, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য অ্যান্ড প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ কি, আই ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করি। আর প্যাসিভে দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়েছে বা করা হয়। তাহলে এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র কাজটিকে ঘুরিয়ে করা হয়েছে, তাই তো। তাহলে ভয়েস দু রকমের হচ্ছে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো না, when the subject of the sentence is the doer or actor of the verb is in active voice. তাহলে বাক্যের কর্তা যখন নিজেই ক্রিয়ার যে কাজটা সম্পন্ন করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, যখন বাক্যের যে কর্তা থাকেন তিনি যখন যে কাজটা সম্পন্ন করছেন, তাকে নিজেই কাজ সম্পন্ন করছেন, তখন তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আর প্যাসিভ কাকে বলবো না, when the subject of the sentence receives the action of the object, the verb is in passive voice. অর্থাৎ বাক্যের কর্তা যখন অবজেক্টের কাজটা গ্রহণ করে, কার কাজটা, অবজেক্টের কাজটা গ্রহণ করে, তখন সেই ক্রিয়া হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, যেমন দেখো, আমার দ্বারা এই কাজটি করা হয়েছিল, কি হবে, দিস ওয়ার্ক।
ওয়াজ ডান বাই মি, দিস ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, নেক্সট, আমাদের দ্বারা এই কাজটি করা হয়েছিল, কি হবে? দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই আস। বোঝা গেছে তো? চলো, তাহলে কিছু রুল আছে যেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? যেগুলো করা হয় জেনারেল রুলস অফ জেনারেল ভয়েস, অর্থাৎ চেঞ্জিং ভয়েস করতে গেলে যে রুলগুলো দরকার হয় অবশ্যই জানতে হবে, সেগুলো হচ্ছে এই চারটা, ঠিক আছে? এই চারটা রুল জানলে তোমরা এরকম সিম্পল ভয়েস চেঞ্জ করতে পারবে। ওকে, ফার্স্ট কি বলেছে দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। ওকে, এন্ড 2 নম্বর নিয়ম কি বলেছে না, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট বা কর্মে পরিণত হয় এবং তার আগে সাধারণত বাই বসে, ঠিক আছে? থার্ড নিয়ম কি বলেছে না, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপলে পরিণত হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হয় এবং তার আগে টু বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসতে হয়। টু বি ভার্ব মানে হচ্ছে ওয়াজ ওয়ার যেগুলো থাকে সেগুলো যেরকম ভার্বের প্রয়োজন থাকবে বা যে টেন্সে থাকবে সেই অনুসারে তোমাকে চেঞ্জ করতে হবে এবং ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা অবশ্যই জানতে হবে। প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে, না হলে কিন্তু করতে পারবে না। ওকে, 4 নম্বর নিয়ম কি বলেছে না, অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো ভার্বের দুটি অবজেক্ট থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকে তাহলে কি করবে না, যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দুটো করা যাবে না, যে কোনো একটিকে সাবজেক্ট করবে এবং অপরটিকে অবজেক্ট রূপে রাখতে হবে, ঠিক আছে? এবং প্যাসিভে যেটি অবজেক্ট রূপে থেকে যায় তাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। তা কি বলে? রিটেন্ড অবজেক্ট। এটা জানার দরকার নেই। ওকে, শুধু জানবে যে দুটো সাবজেক্ট যদি থাকে তাহলে দুটো যদি অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটিকে সাবজেক্ট করবে এবং অপরটাকে সেখানে কিন্তু রেখে দেবে, ঠিক আছে? 4টা নিয়ম বোঝা গেল। এখন চলো একটা উদাহরণ দিয়ে পুরো ডিটেলসে বোঝা যাক। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে রিলেশনটা আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো কি আছে, অ্যাক্টিভ ভয়েসে মিহির রিডস এ বুক। এখানে মিহিরটা কি সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব আর এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে কি করতে হবে? আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলে কি হবে? প্রথমে আসবে এ বুক আসছে। ওকে, তারপরে যে ভার্ব টু বি ভার্ব কি আছে এখানে, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই আমি কি বসাবো? ইজ বসাবো, ঠিক আছে? ইজ। রিড, রিডের থার্ড ফর্ম হচ্ছে রিড, তাহলে রিড বসলাম, ভার্বের থার্ড ফর্ম। তারপরে কি বললাম? বাই বসবে বলেছিলাম, তাহলে বাই, বাই যে লিঙ্কার বাই বসলো। তারপরে কি হবে? সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি ছিল? মিহির, এখানে হয়ে গেল মিহির, ঠিক আছে? তাহলে কি হলো? এ বুক ইজ রিড বাই মিহির। ওকে, বোঝা গেছে? চলো এখন টেক্সটের যেগুলো আছে সেগুলো করা যাক। এখানে দেখো ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। তাহলে প্রথমে কি করব? এই যে দ্য রুল এটা কি অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব এন্ড তার সাথে টু বি ভার্ব আছে। ওকে, তাহলে প্রথমে এটাকে সাবজেক্ট করে নেব দ্য রুল, দ্য রুল লিখো ফার্স্ট। তারপরে এখানে কি আছে? হ্যাভ কেপ্ট আছে, হ্যাভটা দ্য রুলের পরে কি হবে? হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে কি হবে? হ্যাভ ছিল, তাই এখানে কি হবে? হ্যাজ বিন। কিপ্ট থার্ড ফর্মে আছে, তাহলে কিপ্ট লিখে দিলাম, বাই লিঙ্কার, তারপরে ইউ, ঠিক আছে? নেক্সট, দ্য কন্ডাক্টর হ্যাড পুলড দ্য বেল। তাহলে এখানে সেরকম দ্য বেল ফার্স্ট লিখবো, তাহলে দ্য বেল কি বসবে? হ্যাড বিন, হ্যাড যেহেতু আগের সেন্টেন্সে ছিল তাই কি লিখবো? হ্যাড বিন পুলড বাই দ্য কন্ডাক্টর। সেরকম দ্য লেডি উইল ক্যারি এ ডগ, তাহলে এটা ফার্স্ট হবে এ ডগ, এ ডগ উইল বি ক্যারিড বাই দ্য লেডি। সেরকম এটা দ্য ফেয়ার উইল হ্যাভ বিন রিটার্ন বাই দ্য কন্ডাক্টর। ওকে, বোঝা গেছে? আর দিয়েছে এখানে সি হ্যাজ সাং এ সং, এখানে সেরকম একটা ফার্স্ট সাবজেক্ট করবো এ সং, হ্যাজ সাং আছে, তাহলে কি বসবো? তাহলে হ্যাজ সাংটা এখানে করে নি, শুধুমাত্র কি বলেছে দেখি, ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ভার্ব ফ্রম হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোট বাই দ্য সাবজেক্ট ডাজ
মিনিং সার্কেল দ্য ভার্ব ফ্রম হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। তাহলে এই যে হ্যাজ সাং বলেছে এখানে, তাই তো, এখানে হচ্ছে হ্যাজ বিন সাং, এটা দেখো প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এর সং আগে সাবজেক্ট করেছে, হ্যাজ সাং ছিল তাই হ্যাজ বিন সাং হয়েছে, বাই সি ছিল হার। ওকে, এটা সেরকম হি উইল ড্র এ পিকচার, তাহলে কি হবে, এ পিকচার উইল বি ড্রন বাই হিম, এ পিকচার উইল বি ড্রন বাই হিম। বুঝা গেছে? The verb form that you have underlined are in the active voice. The verb form you have circled are the passive voice. তাহলে আমরা একটু আগে যেটা পড়লাম সেটাই, ঠিক আছে? তাহলে আমরা সোজা এক্সারসাইজ 5 এ চলে যাচ্ছি, সেখানে কিছু ভয়েস আছে সেগুলো চেঞ্জ করবো। ওকে, নীলা হ্যাজ বট এ বুক, নীলা হ্যাজ বট এ বুক। তাহলে এখানে নীলা কি সাবজেক্ট, হ্যাজ বট অ্যান্ড এ বুক এটা আছে। তাহলে আমি প্রথমে কাজ কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে সাবজেক্ট করতে গেলে প্রথমে এ বুকটা বসাতে হবে। এখানে কি আছে, হ্যাজ বট আছে, তাহলে কি হবে, হ্যাজ বিন বট, তাই তো, হ্যাজ বিন বট হলো, নীলা সাবজেক্ট আছে, নীলাকে অবজেক্ট করে দেবো এবং তার সামনে কি বসবে, বাই লিঙ্কার, তাহলে হয়ে গেল এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। ওকে, দেন দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, এখানে কি হবে অবজেক্ট, দ্য ক্রিকেট ম্যাচ সাবজেক্ট করে দিলাম, দ্য ক্রিকেট ম্যাচ। উইল হ্যাভ সিন আছে, তাহলে কি হবে, উইল হ্যাভ বিন সিন, উইল হ্যাভ বিন সিন। দে আছে, এটা কি হবে, দ্যাম হবে এবং তার সামনে কি বসবে, বাই লিঙ্কার। ভোলা হ্যাড এ সিন, ভোলা হ্যাড সিন এ টাইগার, তাহলে এ টাইগার ফার্স্ট হবে, হ্যাড আগে কি হবে, হ্যাড বিন, সিন হয়ে গেল বাই ভোলা। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, প্রথমে কি হবে, দ্য পেশেন্ট, উইল আছে, উইল অ্যাটেন্ড, তাহলে কি হবে, উইল বি অ্যাটেন্ড হবে, বাই বসবে লিঙ্কার, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, দ্য নার্স হয়ে গেল। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। ডু দ্য সাম, যদি এরকম প্রথমে পুরো ভার্ব দিয়ে দেয় তখন কি করতে হয়, লেট দিয়ে করতে হয়। তাই অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জের যে ভিডিওটা আমার আছে অবশ্যই দেখে নাও, তাহলে পুরো ভয়েস চেঞ্জের যতগুলো নিয়ম, যতগুলো টাইপ আছে সবগুলো কিন্তু করানো আছে। তোমরা অবশ্যই গিয়ে ভয়েস চেঞ্জের ভিডিও দেখে নাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভয়েস চেঞ্জের ভিডিওটার অবশ্যই তোমরা দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, এগুলো না হলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তাহলে ডু দ্য সাম এরকম থাকলে কি হয়, লেট দিয়ে করতে হয়, তাহলে লেট দ্য সাম বি ডান। ওকে, দ্য পোয়েম ওয়াজ রিটিন বাই হার, এটা করলে কি হবে, এটা কিন্তু কিসে আছে, প্যাসিভে আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হবে এটা, ঠিক আছে। তাহলে হারটা আগে নিয়ে আসবো, সিন লিখলাম, ওয়াজ রিটিন আছে, তাহলে কি পাস্ট টেন্সে ছিল তাই ওয়াজ হয়েছে, তাই কি হবে, রিটিনটার পাস্ট ফর্ম কি হবে, মানে সেকেন্ড ফর্ম রিটিনের রোড হবে, তাহলে সি রোড দ্য পোয়েমটা অবজেক্ট হয়ে গেল। ওপেন দ্য ডোর, এখানে সেরকম হবে লেট দিয়ে, লেট দ্য ডোর বি ওপেনড। ওকে, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা কি হবে, মিরা আগে চলে আসবে, আই, ইজ নোন আছে মানে এটা প্রেজেন্টে ছিল তাই কি হবে, নো দ্য ম্যান। বোঝা গেছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। দে এগ্রিড টু মাই প্ল্যান, তাহলে প্রথমে কি হতে হবে, আমাকে মাই প্ল্যানটা আগে আনতে হবে, তাহলে মাই প্ল্যান এগ্রিড কোন টেন্সে আছে, পাস্টে আছে তাই ওয়াজ হবে, ওয়াজ এগ্রিড টু বাই দেম। মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, তাহলে কি হবে, মাই ফেভারিট পেন, লস্ট আছে পাস্ট টেন্সে তাই ওয়াজ হবে, ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, তাহলে এ লেটার আগে হবে, ইজ আছে তাই ইজ বিং হবে, ঠিক আছে, ইজ বিং রিটিন বাই দ্য ম্যান। টিটলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তাহলে কি হবে, হার ওয়াচ ইজ বিং, কেন আইএনজি ছিল, তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল তাই কি হচ্ছে, বিইআইএনজি। ওকে, তাহলে হার ওয়াজ ইজ বিং লুকড বাই টিটলি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ইট রেন্স, না হ্যাজ বিন রেনিং, না ইজ রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে হচ্ছে মানে কি, এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে, তাই তো, তাহলে হ্যাজ বিন রেনিং, হ্যাজ বিন রেনিং। নেক্সট,
লাস্ট সানডে ওয়েন না হ্যাড বিন গোয়িং না গো টু দ্য জু। লাস্ট সানডে কি হবে? ওয়েন্ট হবে। I will be what am in class 10 next year. ফিউচার আছে কি হবে? উইল বি। ফিউচারে কি হয়? উইল বি। টেন্সে আছে, তাহলে তোমরা অবশ্যই টেন্সের ভিডিওগুলো দেখে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই তোমরা টেন্স, ভয়েস এসব যদি না জানো অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। রিনা হ্যাভ রিচড, হ্যাড রিচড, হ্যাজ রিচড হোম জাস্ট নাও। কি হবে? রিনা হ্যাজ রিচড। ওকে, রিনা হ্যাজ রিড হয়ে গেল। কম্পোজিশন কি দিয়েছে? রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো অ্যান্ড অলসো দ্য প্যারাগ্রাফ দ্যাট ফলোজ। ইউজ দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস। ওকে, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে যে নোংরা কাপড় কাচার যে প্রসেসটা, সেই প্রসেসিংটা কিন্তু লিখতে হবে। এখানে হিন্ট দিয়েছে কিছু, দেখে নি কি হিন্টগুলো দিয়েছে। ট্যাগ ওয়াটার ইন বাকেট, মানে জল একটা বাকেটের মধ্যে নিয়ে নেওয়া। ডিটারজেন্ট পাউডার মিক্সড, ডিটারজেন্ট পাউডার মিক্সড করতে বলেছে। ডিপ ডার্টি ক্লোথেস ফর 30 মিনিটস, নোংরা কাপড় 30 মিনিটের জন্য এখানে ডিপ করে রাখতে হবে। স্কার্ফ ঘষতে হবে। ওয়াশ ইন ফ্রেশ ওয়াটার, তারপরে ভালো জলে ধুয়ে নিতে হবে। রাইন্স অ্যান্ড ড্রাই, প্রেস, রেডি টু ইউজ অ্যাগেন। তাহলে এইসব স্টেপগুলো দিয়ে আমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। ওকে, চলো তাহলে প্রথমে শুরু করা যাক। ফার্স্ট, তাহলে প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথেস। ফার্স্ট কি কাজ হবে না? ডার্টি ক্লোথেস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়ার। তাহলে নোংরা কাপড়গুলো আমাদেরকে ওয়াশ করতে হবে এবং আবার পরার জন্য তৈরি করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে কি করতে হবে না? ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট, একটা বালতিতে জল নিতে হবে। নেক্সট কি করতে হবে না? ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার, তারপরে ডিটারজেন্ট পাউডার ওই জলে মিক্সড করতে হবে। দেন তারপরে কি করতে হবে না? দ্য ডার্টি ক্লোথেস আর ডিপড ইনটু দ্য মিক্সচার অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস। তাহলে কত মিনিট রাখতে হবে? 30 মিনিটের জন্য কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আফটার দ্যাট তারপরে কি করতে হবে না? দ্য ক্লথেস আর স্কার্ফড দোলি 1 by 1, তাহলে সেগুলোকে একটা একটা বার করে একটু ঘষতে হবে। লেটার তারপরে কি করতে হবে না? দ্য ক্লথেস আর ওয়াশড ইন এ ফ্রেশ ওয়াটার, তারপরে কি করতে হবে? সেগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। দেন তারপর কি করতে হবে না? দে আর রেন্ট অ্যান্ড ড্রাইড ওয়েল, তাহলে তাদেরকে ভালো করে শুকোতে হবে। নাও তারপরে দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেসড, তারপরে সুন্দর করে একদম গুছিয়ে আয়রন করে দিতে হবে, তাই তো? প্রেসড করে দিতে হবে। ফাইনালি দ্য ক্লোথেস আর রেডি টু বি ইউজড অ্যাগেন, এবং তারপরে অবশেষে সেগুলোকে আবার ব্যবহারের যোগ্য করে তোলা যাবে, না আবার ব্যবহার করা যাবে সেগুলো। ওকে, বোঝা গেল? খুব সোজা কিন্তু। তারপরে কি বলেছে? দ্য অ্যাবাভ প্যারাগ্রাফ হ্যাজ দ্য ফ্লোয়িং ফিচার্স। এ সুইটেবল টাইটেল প্রথমে দিলাম একটা, তাই তো? প্রথমে সুইটেবল দিলাম যে প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথেস, এটা একটা সুইটেবল টাইটেল হয়ে গেল। ওকে, তারপরে কি করলাম না? এ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স পেসিভ ভয়েস ইউজ হয়েছে সেখানে। তারপরে কি হয়েছে? ইউজ এ লিঙ্কার্স লাইক দেন, নেক্সট, আফটার দ্যাট, নাও, ফাইনালি, এগুলো কি হয়েছে সেখানে ইউজ হয়েছে। অ্যাট ফার্স্ট প্রথমে, তারপরে নেক্সট, তাই তো? এগুলো কিন্তু লিঙ্কার, এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তারপরে কি করা হয়েছে না? দ্য স্টেজেস অফ দ্য ফ্লোয়িং চার্ট আর কেয়ারফুলি ফলোড। যে আমাদের চার্টগুলো দেওয়া হয়েছিল, মানে এই চার্টটা দিয়েছিল ট্যাগ ওয়াটার, এটা আমি ফলো করেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমিও সেরকমভাবে লিখেছি, ঠিক আছে? এ কনক্লুডিং সেন্টেন্স অ্যান্ড প্রসেস রাইটিং রিকোয়ার দ্য ফিচার্স গিভেন অ্যাবাভ। তাহলে একটা প্রসেস লিখতে গেলে কিন্তু এই সব যে ফিচার্সগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে কি কি ফিচার্স? একটা সুইটেবল টাইটেল দিতে হবে, তারপরে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে,
এবং যে লিঙ্কারগুলো ব্যবহার করতে। প্রসেস রাইটিং করতে গেলে কিন্তু এই লিঙ্কারগুলো না হলে কিন্তু প্রসেস রাইটিং হয় না, কেননা প্রসেস রাইটিং করতে গেলে একটা একটা স্টেপ করতে হয়, তাহলে ফার্স্ট সে তারপর এবং ফাইনালি, তাই তো। তাহলে এই লিঙ্কারগুলো অবশ্যই দরকার হবে। এবং স্টেজ যে চার্টটা তোমাকে দেবে ওই যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে চার্ট অনুযায়ী কিন্তু তোমাকে একটা একটা স্টেপ করতে হবে। ওকে, এইভাবে কিন্তু প্রসেস রাইটিং করা যায়। ওকে, এখন আসছে এক্সারসাইজ 9। ইউজ দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথ 100 ওয়ার্ড টু হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। এখন বলেছে অরেঞ্জ জুস কীভাবে প্রিপেয়ার করা যায় তার সেখানে 100টা ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে। এখানেও চার্ট দিয়েছে, অরেঞ্জ বট ফ্রম দ্য মার্কেট, স্টোরড রটন ওয়ান্স রিমুভড, তাহলে অরেঞ্জগুলো নিয়ে আসছে মার্কেট থেকে নিয়ে আসবে, তারপর সেগুলোকে বাছাই করতে হবে এবং যেগুলো পচা আম সেগুলোকে বাদ দিতে হবে, তারপরে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তাদের যে ছাড়াতে হবে, তারপরে কী হবে জুইসারে দিতে হবে এবং সেখান থেকে যে রসালো অংশটা বার করে নিতে হবে, সেখানে সুগার অ্যান্ড কিছু মেশাতে হবে, তারপরে একটা বটলে ঢালা হবে এবং তারপরে সিল করে দেওয়া হবে, তারপরে হয়ে যাবে রেডি টু সোল্ড। তাহলে এই যে স্টেপগুলো আমাকে ফলো করতে হবে এবং স্টেপ স্টেপ লিখতে হবে। তাহলে ফার্স্ট কী করতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কী দেবো না, প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস, ঠিক আছে। তাহলে কি, প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুইস, কমলা লেবুর যে জুইস তৈরি করতে হবে। ওকে, আমি ম্যাঙ্গো জুস বলেছিলাম মনে হয় আগে, সরি, অরেঞ্জ জুস। তাহলে অরেঞ্জ জুস তৈরির যে প্রসেস সে কী ব্যাপার, ম্যাঙ্গো জুস যার যেরকম প্রসেসে করা হবে অরেঞ্জ জুসও যদি পড়ে একই প্রসেস। তাই ম্যাঙ্গো অরেঞ্জ শুধু নামটা পরিবর্তন করলে কিন্তু তোমরা প্রসেস লিখতে পারো। সে ম্যাঙ্গো হতে পারে, অরেঞ্জ হতে পারে, তোমাকে যা ফলের রসের যে জুইস তৈরি করতে বলবে এই স্টেপ বাই স্টেপ ফলো করলে শুধু হলো, ঠিক আছে। শুধু ম্যাঙ্গোর জায়গায় অরেঞ্জ হবে আর অরেঞ্জের জায়গায় ম্যাঙ্গো হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না, তাহলে তোমাদের প্রসেস রাইটিং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুইস, আর যদি ম্যাঙ্গো হতো তাহলে এখানে প্রসেস অফ মেকিং ম্যাঙ্গো জুইস, ঠিক আছে। তাহলে ফার্স্ট কী করতে বলেছে না, একটা সুটেবল টাইটেল করতে বলেছে, সুটেবল টাইটেল করে দিলাম। তারপরে ফার্স্ট কি লিখবো না, মেকিং অরেঞ্জ জুইস ইন সিম্পল, তাহলে অরেঞ্জ জুস তৈরি করা খুব সহজ। আর এখানে ম্যাঙ্গো থাকতো তাহলে লিখবে মেকিং ম্যাঙ্গো জুইস ইজ সিম্পল, ঠিক আছে। ফার্স্ট স্টেপ কী করতে হবে, অরেঞ্জ জুস করতে গেলে আমাদেরকে প্রথমে গিয়ে অরেঞ্জ কিনে আনতে হবে, নাহলে কি কোথায় পাবো অরেঞ্জ, তাই তো। তাহলে বাই অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট অ্যান্ড দেন সর্ট দ্যাম, তাহলে মার্কেট থেকে অরেঞ্জ কিনে আনবো এবং তারপরে সেগুলোকে বাছাই করব। তাহলে আম হলেও সেরকম আমও কিনে আনতে হবে, তাহলে বাই ম্যাঙ্গোজ ফ্রম দ্য মার্কেট অ্যান্ড দেন সর্ট দ্যাম। তারপর কি করতে হবে, দ্য রটন ওয়ান্স আর নট টু বি ইউজড, তাহলে পচা যে কমলা লেবুগুলো বা আমগুলোকে এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। দেন তারপরে ওয়াশ দ্যাম অ্যান্ড ফিল দ্যাম, ধুয়ে নিতে হবে এবং তাদের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আফটার দিস, তারপরে পুট দ্য অরেঞ্জেস ইন দ্য জুইসার অ্যান্ড অ্যাড সুগার অ্যান্ড প্রেজেন্টেটিভ অ্যাজ পার রিকোয়ারমেন্ট, তাহলে তারপরে সেগুলোকে জুইসারের মধ্যে ঢুকিয়ে নিয়ে সুগার এবং তার যে সামগ্রী দরকার সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দেন দ্য জুইস ইজ এক্সট্রাক্টেড, যখন জুইসারের মধ্যে দেওয়া হবে তখন কী হবে, তা থেকে রসালো অংশটা চলে আসবে এবং সেটাকে সংগ্রহ করতে হবে। ফাইনালি হোয়েন দ্য জুইস ইজ রেডি, যখন ওই যে রসালো অংশটা রেডি হয়ে যাবে, উই নিড টু পোর ইনটু দ্য বটলস অ্যান্ড সিল দ্যাম, এবং তারপরে সেগুলো আমরা বোতলে একটা ঢেলে সিল করে দেব। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে দ্য জুইস ইজ রেডি টু বি সল্ট, ঠিক আছে। এবং অবশেষে জুইসটা খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য রেডি হয়ে গেছে। তাহলে ম্যাঙ্গো হোক আর সে অরেঞ্জ হোক, কিন্তু প্রসেসটা সেম, ঠিক আছে, বোঝা গেছে। এখন এক্সারসাইজ 10 কি বলেছে দেখা যাক। রাইট এ প্যারাগ্রাফ উইথ 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার যে কুকুরগুলো আছে সেগুলোকে কীভাবে টেক কেয়ার করা যায় সে নিয়ে একটা প্ল্যান। ইউজ দ্য ফ্লোয়িং হিন্টস, এবং এখানে যে হিন্টসগুলো দিয়েছে সেগুলো ইউজ করতে বলেছে। তাহলে প্রথমে কি বলেছে, দ্য ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ড স্ট্রিট ডগ, ফার্স্ট পয়েন্ট এটা দিয়েছে। তারপরে কি বলেছে, নেসেসিটি অফ লুকিং আফটার দ্যাম, তারপরে কি দিয়েছে, ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, তারপরে কি দিয়েছে, কনক্লুশন, ঠিক
ঠিক আছে, ওকে শুরু করা যাক তাহলে প্যারাগ্রাফটা। প্রথমে কি লিখবো, ডগস আর অ্যামাং দ্য মোস্ট ফেথফুল অ্যানিমাল। কুকুরের মতো বিশ্বাসী আর প্রাণী হয় না, তাই তো, কুকুর হচ্ছে সব থেকে বিশ্বাসী প্রাণী। বাট দিজ ডগস আর ইল ট্রিটেড বাই সাম পিপল। কিন্তু এই কিছু মানুষ আছে যারা কুকুরদেরকে কিছু গরম জল দিয়ে দেয় বা ইল ট্রিট করে, ঠিক আছে, খুব খারাপ ব্যবহার করে কুকুরের সাথে। স্ট্রিট আর or stray dogs often fall prey to cruel action of the people, যেটা বললাম খারাপ ব্যবহারের শিকার হয়। Some careless people kick or physically hurt these dogs. কিছু মানুষ আছে যাদেরকে শারীরিকভাবে ক্ষতি করে, অর্থাৎ তাদেরকে লাথি মারে এবং বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেয় আর কি কুকুরদের। Strict action should be taken against such people who ill-treat these poor ক্রিয়েচার্স। তারা যারা এইভাবে কুকুরদের প্রতি বা যে কষ্টগুলো দেয় অর্থাৎ আঘাত করে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। দেয়ার ইজ অলসো এ নিড টু লুক আফটার দিজ ডগ অ্যাজ দে আর দ্য মোস্ট ইগনোরড ওয়ান্স। There are many ways by which we can take care of these dogs, such as by adapting them or even giving them a dog care houses. তাহলে আমরা বিভিন্নভাবে তাদেরকে তাদের বাঁচাতে পারি। কি হবে না, তাদেরকে আমরা হয়তো কেউ নিয়ে নিলাম, বাড়ি নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে এসে পুষলাম, এমন হতে পারে। বা তাদেরকে একটা ডগ কেয়ার যে হাউস থাকে যেখানে সব কুকুরদের ঘর যাকে বলা হয়, ঠিক আছে, যেখানে কুকুরদের সেবা করা হয় বা কুকুরদের রাখা হয়, খাবার দেওয়া হয় তাদেরকে, সেই সব যে হাউসগুলো আছে সেখানে কিন্তু ওদেরকে দিয়ে আসা। এই দুইভাবে আমরা কিন্তু এদেরকে বাঁচতে পারি বা আমরা এদেরকে সেভ করতে পারি, ঠিক আছে। উই অল শুড রিমেম্বার ওয়ান থিং, দ্যাট দিস ডগস টু ডিজার্ভ লাভ জাস্ট লাইক আস। আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে কুকুররা কিন্তু আমাদের মতোই কিন্তু ভালোবাসা বা আদর ডিজার্ভ করে, তাই তো। তারা কুকুর হলো বলে কি তাদেরকে মেরে ফেলা উচিত নাকি? তাই না, তা না, কিন্তু তারা কুকুর হলেও তারা কিন্তু খুব বিশ্বাসী একটা প্রাণী, তাই তারা কিন্তু ভালোবাসা এবং যত্ন ডিজার্ভ করে, তাই তাদেরকে হার্ট করা উচিত নয়। ওকে, ইফ উই ক্যান নট টেক কেয়ার অফ দ্যাম at least try not to be cruel with them. যদি আমরা তাদেরকে কেয়ার করতে না পারি তাহলে কিন্তু অ্যাটলিস্ট তাদের প্রতি কোনো মানে ক্রুয়েল ব্যবহার করা উচিত নয় আমাদের। যদি আমরা তাদের ভালো না করতে পারি, খারাপটা কেন করতে হবো, তাই তো। যদি কুকুরটাকে তুমি যত্ন করতে পারো না, ঠিক আছে, না করো, বাট তাদের ক্ষতি করো না, তাদেরকে লাথি মারো না বা তাদের উপরে কোনো গরম জল ছেটাও না, এগুলো করবে না, ঠিক আছে। We can make their lives better by giving them proper shelter and foods. তাহলে আমরা কিন্তু ওদেরকে ঠিক আশ্রয় এবং খাদ্য দিয়ে তাদের লাইফটাকে আরো বেটার করতে পারি, ঠিক আছে। দে আর দ্য ওয়ান্স হুইচ উইল নেভার বিট্রে আস। তাহলে একমাত্র কুকুরই এমন একটা প্রাণী যারা কিন্তু কোনোদিন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ঠিক আছে। কুকুর এমন একটা প্রাণী, তুমি যাকে যদি পোষ মানাও তাহলে সে কিন্তু কোনোদিন তোমাকে বিশ্বাসঘাতকতা করবে না, তার জীবন দিয়ে দেবে, কিন্তু তোমার বিশ্বাস সে অর্জন করে রাখবে, ঠিক আছে। তাহলে কুকুরদের প্রতি সবাই একটু ভালোবাসা দেখানো উচিত। তাদেরকে একটা স্ট্রিট ডগ থেকে নিয়ে এসে পোষা বা তাদেরকে যে ডগ কেয়ার হোম থাকে সেখানে কিন্তু দিয়ে আসা উচিত। এবং যদি কেউ কুকুরদের কোনো টর্চার করছে সেখানে কিন্তু প্রোটেস্ট করা উচিত, ঠিক আছে। এই ছিল রাইটিং। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ক্লাস। যারা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো, ঠিক আছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।